আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি মাস্টার্স ফাইনাল ইয়ারের অ্যাডভান্সড বায়োলজি বিষয়টি পড়াবো এবং মাস্টার্স ফাইনাল ইয়ার ছাত্রছাত্রীদের জন্য এটা আমার প্রথম ক্লাস। তোমাদের জন্য আমি যে বিষয়টি সিলেক্ট করেছি সেটি হলো কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন অফ রিসোর্স। দ্বিতীয় নম্বরে যে টপিকটি সেটা হচ্ছে কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিস ইনক্লুডিং এক্সিটু অ্যান্ড ইনসিটু। এই দুইটি বিষয় সম্পর্কে আজকে আলোচনা করব। প্রথমে কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন অফ রিসোর্স, অর্থাৎ সম্পদের ধারণা এবং সম্পদের শ্রেণীবিন্যাস। সম্পদের ধারণা এবং শ্রেণীবিন্যাস, এখানে আমি যে বিষয়গুলো তোমাদেরকে উল্লেখ করব সেটির মধ্যে রয়েছে সম্পদ কি, সম্পদের বৈশিষ্ট্য, সম্পদের শ্রেণীবিন্যাস। প্রথমে আমি সম্পদ কি বলতে যাচ্ছি। যে বস্তু মানুষের প্রয়োজন ও চাহিদা মেটায় তাকে আমরা সম্পদ বলি। অর্থাৎ পরিবেশে যে সকল অজীব ও সজীব বস্তু মানব জাতির ব্যবহার উপযোগী তাদের প্রত্যেককেই সম্পদ বলে। আবার কোনো বস্তুকে তার আকার, আকৃতি, গুণগত মান ইত্যাদি পরিবর্তন করে যদি উক্ত বস্তুকে অধিক মূল্যবান ও মানুষের ব্যবহার উপযোগী করে গড়ে তোলা যায় তবে তাকে সম্পদ বা রিসোর্স বলা হয়। সম্পদের বৈশিষ্ট্য। সম্পদের কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, যে বৈশিষ্ট্যের জন্য ওই বস্তুটাকে আমরা সম্পদ বলবো। যেমন সম্পদের উপযোগিতা। সম্পদের যে গুণ মানুষের অভাব মেটায় তাকে সম্পদের উপযোগিতা বলে। সম্পদের কার্যকারিতা। সম্পদের কার্যকারিতা বলতে কাজ করার ক্ষমতাকে বোঝানো হয়েছে। যেমন পানি পিপাসা মেটায়, পানি পরিবহনের মাধ্যম, সেচের কাজে, বিদ্যুৎ উৎপাদন, শিল্পের কাঁচামাল হিসেবে পানি ব্যবহার করা হয়। সম্পদের প্রয়োগযোগ্যতা, এটা আরেকটা বৈশিষ্ট্য। সম্পদের ব্যবহার করার ক্ষমতাকে প্রয়োগযোগ্যতা বলে। সম্পদের গ্রহণযোগ্যতা রয়েছে, সম্পদের চাহিদা থাকতে হবে, সম্পদের অপ্রচলিত হওয়া, সম্পদের স্থিতিস্থাপকতা, সম্পদের কাছে পৌঁছাবার সুগম্যতা। এখন আমি সম্পদের শ্রেণীবিন্যাস নিয়ে একটু আলোচনা করব। বিভিন্ন সময়ে গবেষকগণ বিভিন্নভাবে সম্পদকে শ্রেণীবিন্যাস করেছেন। প্রকৃতি অনুযায়ী সম্পদকে 3 শ্রেণীতে ভাগ করা হয়েছে। যেমন একটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ, মানবীয় সম্পদ এবং সাংস্কৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ, প্রকৃতি থেকে যে সম্পদ পাওয়া যায় সেগুলোই এবং সহজলভ্যভাবে লাভ করা যায় সেগুলোকে প্রাকৃতিক সম্পদ বলে। প্রাকৃতিক সম্পদকে আবার 2 ভাগে ভাগ করেছে, অজৈব সম্পদ এবং জৈব সম্পদ। সূর্যালোক, পানি, বায়ু এগুলো অজৈব। এবং জৈব সম্পদ বলতে প্রকৃতি থেকে প্রাণ বিশিষ্ট বিভিন্ন প্রকার জীবজন্তু, মাছ, গাছপালা, তৃণলতা, গুল্ম প্রভৃতি পাওয়া যায়। উদ্ভিদ ওষুধ তৈরি থেকে শুরু করে খাদ্য ও অক্সিজেন সরবরাহ করে, এগুলো বিভিন্নভাবে মানুষের কল্যাণ সাধন করছে। স্থায়িত্বের তারতম্যের ভিত্তিতে প্রাকৃতিক সম্পদকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, নবায়নযোগ্য বা প্রবহমান সম্পদ, অনবায়নযোগ্য সম্পদ। যে সকল প্রাকৃতিক সম্পদ ব্যবহার করলেও তার পরিমাণ কমে না বা কমলেও আবার উৎপাদিত হয়ে পরিমাণ ঠিক
রাখে তাকে নবায়নযোগ্য সম্পদ বলবো, যেমন বায়ু প্রবাহ, পানি প্রবাহ, সূর্যালোক, জোয়ার ভাটার শক্তি ইত্যাদি। অনবায়নযোগ্য সম্পদ, যে প্রাকৃতিক সম্পদ ক্রমাগত ব্যবহারের ফলে যদি একবার নিঃশেষিত হয়ে যায় আর পুনরুৎপাদন করা সম্ভব হয় না, তাকেই অনবায়নযোগ্য সম্পদ বলে। এর মধ্যে রয়েছে কয়লা, প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম, খনিজ পদার্থ ইত্যাদি। মানবীয় সম্পদ, জনসংখ্যা বিন্যাস ও শ্রমের যোগান, উৎকর্ষ প্রভৃতি মানবীয় সম্পদের অন্তর্গত। প্রকৃতিতে বস্তু থাকলে তার কার্যকারিতা পাওয়া যায় না। মানুষের কর্ম প্রচেষ্টার ফলে পদার্থে কার্যকারিতা আসে। জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধি পেলে শ্রমিক ও ভোক্তার প্রাচুর্য দেখা যায়। সাংস্কৃতিক সম্পদ, জ্ঞান বিজ্ঞান, প্রযুক্তিগত জ্ঞানের উন্নতি, মানুষের উদ্ভাবনী ক্ষমতার বিকাশ ও প্রয়োগকে সাংস্কৃতিক সম্পদ বলে বিবেচনা করা হয়। সাংস্কৃতিক সম্পদের অভাবে সম্পদের বিকাশ ব্যাহত হয়। পৃথিবীর যেসব স্থানে মানুষ আছে কিন্তু সেই স্থানে মানুষের সংস্কৃতি বিকাশ লাভ করেনি, সেখানে মানুষ প্রকৃতির স্থল ব্যবহারকারী হিসেবে রয়ে গেছে। যেমন বলতে পারি, আমাজন নদীর অববাহিকায় রেড ইন্ডিয়ানরা এবং কঙ্গো নদীর অববাহিকায় পিগমি অধিবাসীরা এ শ্রেণীর অন্তর্ভুক্ত। এছাড়া অধিকার ও ভোগের তারতম্য অনুসারে সম্পদকে ব্যক্তিগত সম্পদ, জাতীয় সম্পদ, বহুজাতিক সম্পদ প্রভৃতি ভাগে ভাগ করা যায়। এখন আমি কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিস অফ বায়োডাইভার্সিটি ইনক্লুডিং এক্স সিটু অ্যান্ড ইন সিটু এই টপিক সম্পর্কে বলবো এবং এখানে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে রয়েছে জীববৈচিত্র্য সংরক্ষণ কিভাবে করা যায় এবং জীববৈচিত্র্য সংরক্ষণের যে পদ্ধতি রয়েছে এক্স সিটু, ইন সিটু, সেই এক্স সিটু সংরক্ষণ পদ্ধতি, এক্স সিটু সংরক্ষণের সুবিধা অসুবিধা, ইন সিটু সংরক্ষণের পদ্ধতি, ইন সিটু সংরক্ষণের সুবিধা অসুবিধা। এক্স সিটু এবং আরেকটি বিষয় বলবো সেটা হচ্ছে এক্স সিটু সংরক্ষণ এবং ইন সিটু সংরক্ষণ এর মধ্যে কোনটি অধিক কার্যকারী, এই বিষয়টি সম্পর্কে একটু বলবো। প্রথমে জেনে নিই জীববৈচিত্র্য সংরক্ষণ বা যেটাকে ইংরেজিতে আমরা বলি কনজারভেশন কাকে বলে। জীববৈচিত্র্য সংরক্ষণ হচ্ছে একটি ধারাবাহিক সুদীর্ঘ প্রক্রিয়া যেখানে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে জীবকুলের পরীক্ষিত ব্যবহার ও সুষ্ঠু রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা হয়। IUCN এবং UNEP এ 1992 এর মতে জীববৈচিত্র্য সংরক্ষণের মোট 4টি পদক্ষেপ ঘোষণা করা হয়েছে, যেমন এক্স সিটু সংরক্ষণ, ইন সিটু সংরক্ষণ, ঝরে পড়ার সংখ্যা কমানো, পুনরুত্থান স্থাপন ও পুনর্বাসন। আমরা এখন প্রথমে এক্স সিটু সংরক্ষণটা কি সেটা একটু জেনে নেই। এক্স সিটু হচ্ছে কোনো জীবকে তার নিজ বাসস্থানের বাইরে নিয়ে সংরক্ষণ করাকে এক্স সিটু সংরক্ষণ বলা হয়ে থাকে। যেমন এর মধ্যে যে প্রচলিত পদ্ধতি আছে, যেমন সংরক্ষিত এলাকা, ন্যাশনাল পার্ক, অভয়ারণ্য, রিজার্ভ ইত্যাদি সংরক্ষিত এলাকা এই এক্স সিটু সংরক্ষণ হিসেবে উল্লেখযোগ্য। এছাড়াও এক্স সিটু সংরক্ষণের যে পদ্ধতি আমরা দেখতে পাই তার মধ্যে রয়েছে বোটানিক্যাল গার্ডেন, সিড ব্যাংক, ফিল্ড জিন ব্যাংক, ইনভিট্রো উপায়, ডিএনএ সংরক্ষণ, পরাগ রেণু সংরক্ষণ, এগুলো সবই এক্স সিটু সংরক্ষণ পদ্ধতি। আমি একটু বোটানিক্যাল গার্ডেন এবং সিড ব্যাংক সংরক্ষণ সম্পর্কে একটু বলছি। বোটানিক্যাল গার্ডেন সারা বিশ্বে প্রায়
1600 বোটানিক্যাল গার্ডেন আছে। বোটানিক্যাল গার্ডেনে সাধারণত দুর্লভ প্রজাতি এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ প্রজাতির গাছ লাগানো হয়। বিশ্বের মোট পুষ্প উদ্ভিদ প্রজাতির প্রায় 1/4 প্রজাতির উদ্ভিদ লাগানো আছে বোটানিক্যাল গার্ডেনে। কাজেই বিলুপ্তির হাত থেকে উদ্ভিদ প্রজাতিকে সংরক্ষণের একটি বড় উপায় হলো বোটানিক্যাল গার্ডেন। এছাড়াও সিড ব্যাংক হচ্ছে উদ্ভিদ প্রজাতি সংরক্ষণ করার একটি সহজতর উপায়, কারণ সিড ব্যাংকে অল্প জায়গায়, অল্প পরিসরে ও অল্প খরচে অধিক প্রজাতি ধরে রাখা যায়। কিউস্তো রয়্যাল বোটানিক্যাল গার্ডেনের কথা এখানে উল্লেখ করার মতো, এবং এই সিড ব্যাংকে 2000 সালের মধ্যে সম্পূর্ণ ব্রিটিশ ফ্লোরার বীজ সংরক্ষণের প্রোগ্রাম নেওয়া হয়েছে। বিগত 25 বছরে সিড ব্যাংকের ইতিহাস মোটামুটি সমৃদ্ধ। সিড ব্যাংকে এখনই এমন অনেক উদ্ভিদ প্রজাতির বীজ আছে যা বাস্তবে বিলুপ্ত হয়ে গিয়েছে। এক্সিটু সংরক্ষণের দুটি সুবিধার কথা বলছি, যে বিশাল বৈচিত্র্যময় উদ্ভিদ জগতে পরিবেশগত কারণে আজ হুমকিগ্রস্ত বিলুপ্ত প্রায় এসব উদ্ভিদরাজিকে সংগ্রহ করে নির্দিষ্ট পরিবেশে নিয়ন্ত্রণ ও সংরক্ষণ করা যায়। আবার এক্সিটু সংরক্ষণে অন্য স্থান থেকে উদ্ভিদ এনে সঠিক ব্যবস্থাপনা করা হয়। এতে নতুন পরিবেশে উদ্ভিদকে খাপ খাইয়ে নিতে ও বংশবৃদ্ধি করতে সাহায্য করা হয়। আর এক্সিটু সংরক্ষণের একটি অসুবিধা বলছি, যে এক্সিটু পদ্ধতিতে বাড়তি স্থান, সময়, শ্রম, অর্থ ও লোকবলের প্রয়োজন হয়। প্রশিক্ষণপ্রাপ্ত লোকবলের অভাবে অনেক উদ্ভিদ মারা যায় ও জেনেটিক পুলের ক্ষতি সাধন হয়ে থাকে। এখন আমি তোমাদেরকে একটু ইনসিটু সংরক্ষণ সম্পর্কে বলছি। মূল বাসস্থান তথা প্রাকৃতিক পরিবেশে কোনো গতিশীল ইকোসিস্টেমের জৈব বৈচিত্র্য তথা জিন, পপুলেশন, প্রজাতি, সম্প্রদায় সমূহকে সংরক্ষণ করার পদ্ধতি ইনসিটু সংরক্ষণ। ইনসিটু সংরক্ষণের যে পদ্ধতি, উল্লেখযোগ্য পদ্ধতি রয়েছে, তার মধ্যে রয়েছে জাতীয় উদ্যান, অভয়ারণ্য, ইকো পার্ক, সাফারি পার্ক, গেম রিজার্ভ, জলাভূমি, এগুলো সব রামসার এলাকা, সবই ইনসিটু সংরক্ষণের পদ্ধতি। ইনসিটু সংরক্ষণের পদ্ধতি, যে পদ্ধতিগুলো রয়েছে তার মধ্যে কয়েকটি পদ্ধতি আমি বলছি। প্রথমে বলছি অভয়ারণ্য বা সেঞ্চুয়ারি সম্পর্কে। বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ সংশোধিত আইন 1974 অনুযায়ী অভয়ারণ্য হলো এমন একটি সংরক্ষিত এলাকা যেখানে বন্যপ্রাণী শিকার করা নিষিদ্ধ এবং বন্যপ্রাণী গুলি করা বা ফাঁদ পেতে ধরাও বেআইনি। বাংলাদেশে 1952 সালের পর থেকে 33টি অভয়ারণ্য গড়ে তোলা হলেও বর্তমানে 21টি রয়েছে, যেমন চর কুকরুমুকরি বন্যপ্রাণী অভয়ারণ্য, যেটা ভোলাতে রয়েছে, পাবলাখালী বন্যপ্রাণী অভয়ারণ্য, যেটা রাঙামাটিতে রয়েছে। এছাড়াও সাফারি পার্ক বলে একটি পার্ক আছে যেটা ইনসিটু সংরক্ষণ করে থাকে। সাফারি পার্ক বলতে বাংলাদেশ বন্যপ্রাণী আইন সংরক্ষণ ও নিরাপত্তা 2012 অনুযায়ী সাফারি পার্ক হলো যেখানে দেশি বিদেশি বন্যপ্রাণী সমূহ ন্যূনতম প্রাকৃতিক পরিবেশে রক্ষিত অবস্থায় থেকে বংশবৃদ্ধির সুযোগ পাবে এবং উন্মুক্ত অবস্থায় বিচরণ করবে। এছাড়াও গেম রিজার্ভ, এটিও একটি ইনসিটু সংরক্ষণের পদ্ধতি। বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ সংশোধিত আইন 1974 অনুযায়ী গেম রিজার্ভ বলতে এমন একটি এলাকাকে বোঝায় যেখানে বন্যপ্রাণীর সংখ্যা বৃদ্ধি সত্ত্বেও ফাঁদ দিয়ে বন্যপ্রাণী ধরা বা মারা নিষিদ্ধ, তবে কর্তৃপক্ষ লাইসেন্স বা অনুমতি সাপেক্ষে নির্দিষ্ট সময়ের জন্য এমন এলাকাতে বন্যপ্রাণী শিকারের জন্য অনুমতি দিয়ে থাকেন, তবে শিকারী স্থান এবং মাত্রা কর্তৃপক্ষ নির্ধারিত করে দেন। এছাড়াও রামসার এলাকা বলে একটি ইনসিটু সংরক্ষণ পদ্ধতি আছে। 1971 সালে বিশ্বের বিভিন্ন দেশের জীববৈচিত্র্যময় জলাভূমি রক্ষায় ইরানের রামসার শহরে যে চুক্তি স্বাক্ষরিত হয় তা রামসার চুক্তি নামে পরিচিত। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ এই চুক্তিতে স্বাক্ষর করে। রামসার চুক্তি
চুক্তি দ্বারা বিশ্বের যেসব এলাকা বা জলাভূমি জীববৈচিত্র্যপূর্ণ হিসেবে চিহ্নিত রয়েছে সেসব এলাকাকে রামসার এলাকা নামে পরিচিত এবং এই চুক্তি অনুযায়ী বিশ্বের 158টি দেশের মোট 1828টি প্রাকৃতিক জলাভূমি রামসার এলাকা হিসেবে চিহ্নিত করেছে। বাংলাদেশের সুন্দরবনের বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ও টাঙ্গুয়ার হাওর, সুনামগঞ্জ রামসার এলাকা হিসেবে স্বীকৃত রয়েছে। এক্সিটু সংরক্ষণের সুবিধা সম্পর্কে বলছি। ইনসিটু সংরক্ষণের সুবিধা: এ পদ্ধতিতে জীববৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রে মানুষের সহায়তায় একমাত্র সহজ ও সুবিধাজনক অবস্থাতে প্রয়োগকৃত পদ্ধতি এবং একটি সহজ উপায়ে প্রজাতি সংরক্ষিত হয় যাতে প্রজাতি সম্পর্কযুক্ত প্রাণীকুল তাদের নিজস্ব ইকোসিস্টেম রক্ষার মাধ্যমে বেঁচে থাকতে পারে। আর এটার একটি অসুবিধা হলো কোলাহল মুক্ত ও নির্জন পরিবেশে ইনসিটু সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ। এই ধরনের সংরক্ষণের জন্য বিশাল ভূখণ্ড দরকার। জনসংখ্যা বহুল ক্ষুদ্র দেশে এমন বিশাল ভূখণ্ড পাওয়া খুবই কঠিন। জনসংখ্যা বহুল দেশে মানুষ শিল্প, কলকারখানা, বাসস্থান গড়ে তুলছে, কৃষি জমিতে আবাদ হচ্ছে, ফলে ইনসিটু সংরক্ষণের জন্য কোলাহলমুক্ত বেশ জায়গা পাওয়া কঠিন। এতে ইনসিটু সংরক্ষণ বিঘ্নিত হয়। এক্সিটু এবং ইনসিটু সংরক্ষণ এ দুটির মধ্যে কোনটি বেশি সুবিধাজনক বা কার্যকরী? বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন বাংলাদেশের ভূপ্রকৃতি, জলবায়ু, সংস্কৃতি এবং ঐতিহ্যের উদ্ভিদ ও প্রাণীকুলের আবাসস্থলের উপর ভিত্তি করে এক্সিটু সংরক্ষণ অপেক্ষা ইনসিটু সংরক্ষণকে অধিক কার্যকরী করেছেন এবং যে যুক্তির উপর ভিত্তি করে ইনসিটু সংরক্ষণের কার্যকারিতা দেখানো হয়েছে তার মধ্যে রয়েছে আন্তঃপ্রজাতিক সম্পর্কের ভিত্তিতে বিবর্তনীয় প্রক্রিয়া চালু রাখতে, প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ, পরিবর্তনশীল জলবায়ু মোকাবেলায়, ব্যয় সংকোচন, পৃষ্ঠপোষকতা, অধিক সংখ্যক প্রজাতি সংরক্ষণ, বনজ সম্পদের সহনীয় আচরণ ও অস্তিত্ব রক্ষায়। এগুলো সবকিছুর উপর ভিত্তি করে ইনসিটু সংরক্ষণকে আমাদের দেশের জন্য কার্যকরী এবং অধিক উপযোগী বলে বিবেচনা করেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি দুটো টপিক সম্পর্কে তোমাদেরকে বললাম। সেটা হলো সম্পদের ধারণা এবং সম্পদের শ্রেণীবিন্যাস, এবং দ্বিতীয়টা হলো কিভাবে আমরা কনজারভেশন এবং ম্যানেজমেন্ট করে সম্পদের জীববৈচিত্র্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা পদ্ধতি, এই দুটি টপিক সম্পর্কে আলোচনা করলাম। তোমরা এই দুটি টপিকের বিস্তারিত বিষয়ে বাসায় পড়ে ফেলবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।